আমার মনে হয় আমরা কেউ ভালো নেই, বাট সবাই নিজের নিজের মতন করে চেষ্টা করছে। আমি আমার মতন করে চেষ্টা করেছি, বই পড়ে হোক, তোদের সঙ্গে আড্ডা দিয়ে হোক, কিছু সময় ল্যাদ খেয়ে, কিছুই করিনি লিটারালি, এরকম সময়ও গেছে। নিজেকে খুব লাকি মনে হয়, কারণ তোর স্ট্রাগলটা কিন্তু খুব বেশি না। না সরি, এইটা আমি মানতে পারছি না যে স্ট্রাগল বেশি না। এক একজনের স্ট্রাগলের জার্নি এক এক রকম হয়। আমার মেবি একটা সময় লাক ক্লিক করেছিল যখন আমি টেলিভিশন টু সিনেমায় যাই, সেই সময়টা। কিন্তু তোর এতদিন ধরে বা তুই আজকে যেই কারণে আমার ইন্টারভিউ নিচ্ছিস, আমার মনে হয় না পুরোটা লাক। একটা ছবি করেই দারুণ একটা কিছু কেউ হতে পারে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিতে প্রচুর এক্সাম্পল আমি দিতে পারি যারা অনেক দূর চলে যেত বা কিছু। আমি জাস্ট বেশি দিন থাকবো বলে এসেছি। আমি লাইফে কিছু নিয়ে রিগ্রেট করি না। মানে মাঝে মাঝে মনে হয় যে ডিসিশনটা কেন নিচ্ছি সেটাও খুব একটা ভাবি না, কারণ আলটিমেটলি আমিই তো নিয়েছি, তো নিজেকে দোষ দেওয়া হবে। তো সুতরাং খুব একটা বেশি কিছু নিয়ে রিগ্রেট করি না। একটা দুটো চান্স দেওয়া নেপোটিজমের ফলে হতে পারে, যে আমার চেনা, আমার ছেলে, আমার বোনের ছেলে হতেই পারে। চান্স দেওয়া বা ওই লঞ্চ করা অবধি ঠিক আছে, সেটা মেনটেন করা, আমি তোকে বললাম না প্রথমে, এই যে টিকে থাকার স্ট্রাগলটা ওদেরকেও করতে হয়। সুতরাং অডিয়েন্স যদি পছন্দ না করে তাহলে কিন্তু ওরাও টিকে থাকবে না। শুধু কেমন আছেন সবাই? টকবক শুভস্য শীঘ্রমে আরেকটা এপিসোড নিয়ে আজকে আমি চলে এসেছি। আর আজকে কাকে নিয়ে এসেছি? আজকে এসেছি আপনাদের সবার প্রিয় টুকুকে নিয়ে। টুকু আমার যে ছবি সোয়েটার, এবং সেই ছবির অন্যতম চরিত্র টুকু, যাকে আপনারা প্রচন্ড ভালোবেসেছেন প্রত্যেক দিন। এখনো অবধি একটা দিন নেই যাকে নিয়ে আপনাদের মেসেজ পাই না, কিংবা যার প্রতি আপনাদের এত ভালোবাসা, এত প্রশংসা আমি পাই না। সেই মানুষটিকে নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে, কারণ সেই মানুষটি শুধু অভিনেত্রী নয়, শুধু আমার ছবির টুকু নয়, সেই মানুষটি আমার খুব কাছের একটি বন্ধু, ঈশা সাহা, যাকে আপনারা ভালোবেসে বলেন টুকু। কেমন আছিস? তুমি টুকুকে নিয়ে খুব অবসেসড। আমি প্রচন্ড অবসেসড। ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো প্রচন্ড ভালো আছি, কিন্তু আমি আজকে আরো ভালো আছি কারণ তোর সঙ্গে আড্ডা মারবো। কারণ তোর সঙ্গে আড্ডা মারলে তো খুবই নার্ভাস তুই। না তুই Nervous খুবই নার্ভাস। নার্ভাস তো বাদ দে, নার্ভাসের সঙ্গে যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি যে মানে তোর সঙ্গে, মানে তুই হচ্ছিস আমার এমন একটা বন্ধু যার সঙ্গে এত রকম আলোচনা হয়, তার সঙ্গে একটা ট্র্যাডিশনাল ইন্টারভিউ কি করে করব বা চ্যাট কি করে করব, ফর্মাল ইন্টারভিউ। তো আড্ডাটা যখন শুরু করব, ঠিক আছে, যেহেতু আমি তোকে বলেইছি যে আমি আমার এই পার্টিকুলার শোটাতে একটা জিনিস যেটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছি, সেটা হচ্ছে যে এরকম একটা সিচুয়েশন, লকডাউন এবং বিভিন্ন রকমের চারিদিকে যা হচ্ছে, তার মধ্যে কিভাবে ভালো আছিস? ভালো আছে সেটা নয়, তুই জানিস, মানে ইভেন লকডাউনে তোর সঙ্গে কথা হয়েছে আমার মাঝখানে। আমার মনে হয় আমরা কেউ ভালো নেই, বাট সবাই নিজের নিজের মতন করে চেষ্টা করছে। আমি আমার মতন করে চেষ্টা করেছি, বই পড়ে হোক, তোদের সঙ্গে আড্ডা দিয়ে হোক, কিছু সময় ল্যাদ খেয়ে, কিছুই করিনি লিটারালি, এরকম সময়ও গেছে। এইসব করেই গেছে। আর একটা কোথাও গিয়ে হোপ ছিল যে সবটা খুব তাড়াতাড়ি ঠিক হবে, বোধহয় 1 মাস বাদে ঠিক হয়ে যাবে, বোধহয় 2 মাস বাদে। ওই বোধহয়টার চক্করে এখনো আর কি পজিটিভ। তোর একটা ইন্টারেস্টিং জার্নি আছে, যেটা আমি জানি না দর্শকরা কতটা জানে। ল নিয়ে পড়াশোনা করা, সেখান থেকে হঠাৎ করে অভিনেত্রী হয়ে গেলি কিভাবে? এই হঠাৎ করে কোইন্সিডেন্স। আমি যখন ল পড়ছি, মানে লাস্ট ইয়ার, অনেকেই আছে কলেজে পড়তে পড়তে পার্ট টাইম জব করে, তো আমিও একটা জব করতাম, সেটা হচ্ছে ওয়েডিং প্ল্যানিং এবং ইভেন্ট ম্যানেজমেন্ট একটা কোম্পানিতে। তো যেটা হলো যে ওই ইভেন্ট করতে গিয়ে কোনো একটা চ্যানেলের একটা কিছু প্রোগ্রাম ছিল, সেখানে চ্যানেল ইপি একজন এক্সিকিউটিভ প্রডিউসারের সঙ্গে দেখা হয়েছিল, তিনি আমার নাম্বার নিয়েছিলেন। তো তারপর ওরা যখন আমাকে ফোন করে, তখন আমি অলরেডি সুপ্রিম কোর্ট ভিজিটে উইথ কলেজ। ওরা ফোন করে একদিন হঠাৎ করে যে তুমি এরকম সিলেক্টেড না, তো বললো যে তুমি অডিশন দিতে এসো চ্যানেলে। দিলাম, খুব খারাপ দিয়েছি, যেরকম মানে জীবনে ক্যামেরার সামনে দাঁড়াইনি, এত শাই, এত ইন্ট্রোভার্ট একজন আমি। 3 মাস পর যখন আমি অলরেডি সমস্ত আমার পার্ট টাইম জব ছেড়ে দিয়েছি, হাইকোর্ট জয়েন করেছি অ্যাজ অ্যান ইন্টার্ন, তখন আমার কাছে ফোন আসে যে এরকম তুমি সিলেক্টেড, তোমার সঙ্গে আরও এরকম অনেকজনকে আমরা সিলেক্ট করেছি আমাদের চ্যানেলের হয়ে, তোমাদেরকে আমরা ওয়ার্কশপ করাবো, আর বাকিটা তোমাদের অবভিয়াসলি তোমরা যে যতটুকু পারো অডিশনে তোমরা করে দেখাবে, দেন সিলেকশন প্রসেস এরকম হবে। এবং একটা পয়েন্টের পর যখন ফাইনালি লবঙ্গটা হ্যাপেন, তার আগে আমি অডিশন দিয়েছিলাম, তখন মনে হলো যে কোর্টে যাওয়ার আর কোনো মানে হয় না, এটাই করবো আমি।
নিজেকে খুব লাকি মনে হয়, কারণ তোর স্ট্রাগলটা কিন্তু খুব বেশি নয়। না সরি, এইটা আমি মানতে পারছি না যে স্ট্রাগল বেশি নয়। এক একজনের স্ট্রাগলের জার্নি এক এক রকম হয়। আমার মেবি একটা সময় লাক ক্লিক করেছিল যখন আমি টেলিভিশন টু সিনেমায় যাই, সেই সময়টা। কিন্তু তোর এতদিন ধরে বা তুই আজকে যেই কারণে আমার ইন্টারভিউ নিচ্ছিস, আমার মনে হয় না পুরোটা লাক বলে, কিছুটা অবভিয়াসলি হার্ডওয়ার্ক আছে। আর এখন আমার মনে হয় যে দেখ, আমি বললাম যেটা স্ট্রাগলটা আমি মানতে রাজি নই, কারণ এখন আমার স্ট্রাগল হচ্ছে টিকে থাকাটা। মানে তোর মনে হয় যে মানে তোর যদি কখনো আজ থেকে 10 বছর পর তুই যদি কখনো মানে নিজের পুরো ক্যারিয়ার গ্রাফটা দেখতে বসিস, তখন কি সেখানে টুকু এতটাই স্পেশাল হয়ে থাকবে তোর কাছে? দেখ, প্রত্যেকটা চরিত্র এমনিতেই স্পেশাল থাকে আমার মনে হয়। এই অনেকে বলে না যে তোমার কোন চরিত্রটা তোমার খুব প্রিয়, তো আমি বলি যে মায়ের কাছে যদি গিয়ে বলো যে কোন বাচ্চাটা প্রিয়, এরকম থোড়ি হয়। মানে আমার কাছে অবভিয়াসলি সোয়েটার স্পেশাল, প্রজাপতি বিস্কুট স্পেশাল, সবকটা স্পেশাল। কিন্তু সোয়েটার তুই যেটা বললি যে এরকম একটা সবার ক্যারিয়ারে এরকম একটা ছবি থাক যেখানে পোস্টারে একা আমি থাকবো, এটা বেশ, এটা সবাই চায়, আমিও চাই। তো সোয়েটার হয়ে গেছে, সেটা খুব ভালো কথা। এবং তুই যেটা বললি 10 বছর পর, 10 বছর কেন 20 বছর, বা আমি অভিনয় ছেড়ে দেওয়ার পরেও হয়তো সোয়েটার আমার কাছে ততখানি স্পেশাল থাকবে যতখানি আজ আছে। কিন্তু স্ট্রাগলটা হচ্ছে টিকে থাকা। তো এই ক্ষেত্রেও দেখবি স্ট্রাগলটা হচ্ছে মেনটেন করা। আমরা ছোটবেলা থেকে দেখেছি যে একটা লাভ স্টোরি হিট করলে শাহরুখ খানের ছবি, গান হিট, ছবি হিট, কিন্তু সোয়েটার হচ্ছে ঈশার ছবি। শুধু ছবি তা নয়, টিপিক্যাল মানে আমার কাছে যেটা তোর কাছ থেকে জানা সেটা হচ্ছে ঈশার ছবি, ঈশাকে কেন্দ্র করে লাভ অ্যাঙ্গেল গুলো চলছে। এইটাতে তোর মানে এইটাকে তুই কিভাবে দেখবি, ঠিক আছে? কিংবা কখনো কি এটা নিয়ে ভেবেছিলি? আমি যে কোয়েশ্চেনটা তোকে এখন করছি, না মানে আমি সত্যি ভাবিনি। কিন্তু আমি বলছি অডিয়েন্স, সাধারণ মানুষ যারা বেসিক্যালি সোয়েটার দেখেছে বা এই ধরনের সিনেমা দেখে, তারা তো ভীষণ পজিটিভলি নিয়েছে। কারণ মানে আমার মনে হয় তারাও প্রথমে ভাবেনি যে এরকম একটা মেয়ের মুখ দিয়ে ছবি। এবং তখন আমাকে খুব একটা বেশি কিছু, মানে তখন আমার বোধহয় সেকেন্ড ছবিটা হয়েছে, সেটাও রিলিজ করেনি। তখনই আমরা না মেবি গুপ্তধনের পরে আমরা শ্যুট করলাম সোয়েটার। তো আমার মনে হয় আমাকে হয়তো অনেকে চিনতো, হয়তো অনেকে চিনতো না। বাট সোয়েটারের পর প্রথমে হয়তো রিলিজের মধ্যে অতটা সবাই বুঝতে পারেনি কেমন হবে না হবে। আবার কোথাও গিয়ে কন্টেন্টটাও অবভিয়াসলি দায়ী, সবাই কানেক্ট করতে পেরেছে বলেই ছবিটা দেখেছে। এমন নয় যে আমি ছিলাম বলে হয়েছে, আমি সুপারস্টার নই। তো কিন্তু আমার কোথাও মনে হয় যে এখনো অনেকে মানতে পারে না এটা, লাইক যে তোর কি এখনো মনে হয় না যে তুই সেই স্টারডামটা অ্যাচিভ করেছিস? এখন মনে হয় না কেউ স্টার হয়। আমি সত্যি বলতে স্টার হতেও চাই না খুব একটা। ওই আমাকে বলা হয় যে গার্ল নেক্সট ডোর, আমি ওটাই হয়ে থাকতে চাই আপাতত। যখন পড়ছিল স্ক্রিপ্টটা তখন আমি বিহেভ করছিলাম শুনে শুনে শুনে। সেটা তো মানে এন্টায়ার শুটিং এও আমি যেটা লক্ষ্য করি যে তুই কিভাবে মানে ক্যারেক্টারের মধ্যে তাই না একটা থাকিস, আবার এটা শেষ হলে হট করে ক্যারেক্টার থেকে বেরিয়ে চলে আসিস। হ্যাঁ মানে ওটা তো আছে। তোর শুটিং এর সময় কি করেছিল? সেটাও কি চুকুর মতন বিহেভ ছিল? না নিশ্চয়ই বিহেভ ছিল কিনা জানি না, কিন্তু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি সোনপাপড়ি ভালোবাসেন, এই নায়িকা কিন্তু সোনপাপড়ি খেতে খুব ভালোবাসে। সুতরাং সোনপাপড়ি হচ্ছে ওর ওয়ান অফ দ্য ফেভারিট মিষ্টি, এটা আমার জানা। কারণ আমরা প্রত্যেকদিন শুটিং এর পর নিয়ম করে রোজ সোনপাপড়ি খেতাম। আমার হোটেলের উল্টো দিকে একটা মিষ্টির দোকান ছিল যেটা আমার খুব পছন্দের। গোটা দার্জিলিং এ আমি একটা দোকান খুঁজে পেয়েছি যেখানে সোনপাপড়ি পাওয়া যায়। সেই মিষ্টির দোকানটাতেই আমরা কিন্তু ছবিতে সিঙ্গারা দোকান করেছে। আরেকটা যেটা তোর সঙ্গে হয়েছিল, তুই সেটা বলছিস না কেন? কোনটা? তোর শর্ট দেওয়ার সময়। তুই শর্ট দেওয়ার সময় আমরা কি করেছিলাম? টুকুর মতো বিহেভ করেছিলাম ক্যামেরার পেছনে থেকে। এই গল্পটা আমাকে বলতেই হবে, ঠিক আছে? মানে প্রথমত তো বুঝতেই পারছেন যে আমার মতো একজন নিরীহ মানুষ, ঠিক আছে, সে প্রথমত একটা চরিত্র করতে রাজি হয়েছে, কারণ ছবি বানাতে গেলে কি লেভেলের স্ট্রাগল থাকে আপনারা জানেন। এবং আমরা জানি না, নতুন প্রযোজক যারা, তাদেরকে একটাই কাজ করতে হয় যে ডিরেক্টর বললো যে শোনো এই ক্যারেক্টারটা তুমি করলে হয়ে যাবে, তুমি যদি একটুখানি অ্যাক্টিং করে নিতে পারো। আমি রাজি হয়ে গেলাম। আর আমি দেখলাম কি যে আমি অ্যাক্টিংটা করলে একটু পারিশ্রমিক বেঁচে যায়, একটু বাজেট বেঁচে যায়। প্রথম শট দিতে গেছি, আমার হিরোইন টুকু মানে ঈশা এবং তার সঙ্গে আরেকজন ছিল অনুরাধা। আমি কন্টিনিউয়াস শটটা দেওয়ার চেষ্টা করছি, আর কন্টিনিউয়াস মানে ক্যামেরার ওপাশ থেকে
মানে মা। বিভিন্ন রকম ভাবে মানে মা। আমাকে মানে র্যাগিং বলবো, রীতিমতো র্যাগিং করা হচ্ছে যাতে আমি কাজটা ঠিকমতো করতে না পারি। কিন্তু দেখুন আমিও পেরেছি। আচ্ছা তোর কি মনে হয় এই যে ওয়েব সিরিজ গুলো করছিস, বা এটা আমি ওভারঅল জিজ্ঞেস করছি, শুধু তোর বলে বলছি না, সেটা কি এখন সাবাব অডিয়েন্স দেখছে? হ্যাঁ দেখ, প্রথমত হচ্ছে এমনিতেই আমরা বাড়িতে বসে দেখার একটা অভ্যেস তৈরি হচ্ছিল আমাদের, নেটফ্লিক্স বল আরও অন্যান্য যে ওটিটি প্ল্যাটফর্ম আছে। লকডাউনে সেটা আরও বেড়ে গেছে। সবাই বাড়িতে বসে, সিনেমা হল বন্ধ, এতগুলো, ইভেন আমরা জানি না এরপরে সিনেমা হল কবে খুলবে, খুললেও প্রপারলি লোকজন যেতে পারবে কিনা। আমার নিজেরই মনে হচ্ছে কবে যাবো রে, অনেক দিন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা নেই। কিন্তু এখন কিছু দেখতে ইচ্ছে করলে বাড়িতে বসে, তো অবভিয়াসলি ওটিটির যে অ্যাকসেপ্টেন্সটা আগের থেকে বেশি বেড়েছে, এবং সেটা গ্রাম শহর মানে ডিফারেন্সিয়েট না করাটাই ভালো। রয়েছে গ্রহণযোগ্যতা সর্বত্র রয়েছে ওটার। আচ্ছা ঈশা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাজগুলো করছে, সেখানে যেরকম আবির চট্টোপাধ্যায়ের মতো সুপারস্টার রয়েছে, সেরকম আবার দেবের মতো সুপারস্টার রয়েছে, যারা নাকি বাংলার স্টার যেখান যে প্রান্তে তারা যায় তাদেরকে দেখে নাকি লোকে ঝাঁপিয়ে পড়ে তাদের প্রেমে। তো কি মনে হয় ঈশা এখন এদের সঙ্গে কাজ করে করে এটা কি একটা তোর পথ হতে পারে গ্রামের অডিয়েন্সদের কাছে পৌঁছানোর জন্য? আমার আলটিমেটলি আমার কাজটা নিয়ে দরকার, তারপরে যদি তার কিছু ভালো ফলাফল আসে, লাইক আমি গ্রামে পৌঁছে যাই বা আরো বেশি অডিয়েন্সের কাছে যাই, কোনো আপত্তি নেই। অ্যাকচুয়ালি কি হয় ঈশা, মানে আমরা যখন যেহেতু আমরা যে ছবিটা প্রযোজনা করি, আমরা যখন ছবি বানাই কিংবা কাস্টিং করি, আমাদের যেহেতু এই ক্যালকুলেশন গুলো থাকে, কারণ আজকে আমার অভিনেতা কিংবা অভিনেত্রী যত পপুলার হবে তত আমার ছবির জন্য ভালো। তা নয়তো তুই কাজে নিবি না বলছিস? না না, কাজে নেবো না, তুই যেটা বলিস Point to এত be noted. ভেবে প্রশ্নগুলো, কিন্তু আমার মনে হয় যে এইগুলো মাথায় চলে, আই থিংক চলে আসে। এগুলো রিয়ালিটি। একটা ছবি করেই দারুণ একটা কিছু কেউ হতে পারে না, তাহলে আমার ইন্ডাস্ট্রিতে প্রচুর এক্সাম্পল আমি দিতে পারি যারা অনেক দূর চলে যেত বা কিছু। আমি জাস্ট বেশি দিন থাকবো বলে এসেছি, সো একটা করে ফিল্ম করবো, চলে যাবো, আসিনি। তো ঈশা লম্বা অ্যাকচুয়ালি যা ভাবি, মানে আমার আমার এটাই, আমি এক্ষুনি চলে যাবো না হয়তো। তোর এইটুকু কেরিয়ারগ্রাফের মধ্যে তুই কাজ করলি এইটুকুটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, যেটা আমাদের টুকু ওরফে ঈশার সঙ্গে জড়িয়ে আর আমার সঙ্গে জড়িয়ে, ঠিক আছে? তো সেই এইটুকু দিয়ে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তোর তুই যাদের যাদের সঙ্গে কাজ করলি, যার মধ্যে বেশ কিছু নতুন ভালো ট্যালেন্টেড ডিরেক্টর রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তোর এরকম কিছু ডিরেক্টর রয়েছে যারা হচ্ছে ধর মানে এস্টাবলিশ, রাইট? প্রত্যেকের সাথে কাজ করা, সেই কাজটা করার ক্ষেত্রে মানে তুই কি যখন তোর গল্পগুলো চুজ করিস, সেক্ষেত্রে কি তোর কাছে চরিত্রটা ইম্পর্টেন্ট, নাকি তোর কাছে এটাও ইম্পর্টেন্ট হয় যে না ঠিক আছে এই পরিচালকের সাথে আমার কাজ করতে ইচ্ছা করছে? যেটা একটু আগে আমি বলেছি যে অত কিছু ভাবি না। হ্যাঁ, এটা অবভিয়াসলি ম্যাটার করে যে কে ডিরেক্টর আছে, কার সঙ্গে কাজ করছি। কিন্তু যেহেতু আমি যাদের সঙ্গে কাজ করেছি, ইউজুয়ালি দেখ, প্রথম সিনেমা অনিন্দ্যদার, কিন্তু অনিন্দ্যদার সেটা সেকেন্ড সিনেমা ছিল, তাহলে তুই খুব পুরনো ডিরেক্টর বলতে পারিস না। শিলাদিত্যদার প্রথম ফিল্ম আমি, স্ক্রিপ্ট হয়তো দারুণ ভালো, অথচ ডিরেক্টর নতুন, সেটা ম্যাটার করে না, কারণ তাহলে আমি সোয়েটার করতাম না যদি ডিরেক্টরের কথা ভাবতাম। আবার এরকম হয় হয়তো ভীষণ নামী একজন পরিচালক, কিন্তু চরিত্রটা আমার মনে হলো যে এইটা অতটা ইম্পর্টেন্ট নয়। অ্যাকচুয়ালি আমি আমার চরিত্রটা কি করছে বা কিছু করার আছে কিনা সেইটা দেখেই ভাবি। এবার দুটো যদি মোটামুটি পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই আর কি। তো ঈশার উইশ লিস্টে এমন তিনজন ডিরেক্টর আছে যাদের সঙ্গে কাজ হয়নি কিন্তু কাজ করতে চাই। কৌশিক গাঙ্গুলি, অরিন্দমদার সঙ্গে চেয়েছি করতে, আমি জানি না হবে কিনা। আমি অর্জুনের সঙ্গে কাজ করতে চাই, তার মধ্যে অর্জুনের নামটা নেই। আচ্ছা, এমন তিনজন অ্যাক্টর, এটা আমি এরকম বলছি না যে তোকে তিনজন অ্যাক্টর তিনজন অ্যাক্ট্রেস বলতে হবে, আমি বলছি তিনটে অ্যাক্টর বলিউডে যাদের সঙ্গে এখনো কাজ করিসনি কিন্তু তোর উইশ লিস্টে আছে তুই কাজ করতে চাস। উইশ লিস্ট অরুণদা। আচ্ছা, পাওলির সঙ্গে আমি স্ক্রিন শেয়ার কখনো করিনি, আমার খুব ইচ্ছা করে, ভীষণ পাওয়ারফুল অভিনেত্রীদের হয় না যে ওনার সঙ্গে কাজ করলে আমি নিজের জায়গাটাও বুঝতে পারবো। মেবি কৌশিক দা অ্যাজ ডিরেক্টর নয়, অ্যাজ অ্যান অ্যাক্টর। আমরা কৌশিক গাঙ্গুলি দুদিকেই তোর উইশ লিস্টে আছে। তুই নতুন প্রজন্মের অনেক অ্যাক্টরদের সাথে কাজ করছিস, কারণ একটু আগে আমি যেটা কথা বললাম সেটা হচ্ছে যে আবিদ্যা দেবের মতো যেরকম অ্যাক্টরদের সঙ্গে তুই কাজ করছিস, সেরকম নতুন প্রজন্মেরও বেশ কিছু ভালো অ্যাক্টরদের সঙ্গে তুই কাজ করবি, রাইট? দেখ, গৌরব, অর্জুন,
সাহেব, রাজদীপ, সৌরভ, এরা সব রয়েছে। তো এই এদের সাথে যে কাজটা করলি, এদেরকে যদি আমি তোকে বলি যে 1 থেকে 5 এর মধ্যে রাখতে, তোর কাজের অভিজ্ঞতা অনুযায়ী কিভাবে রাখবি? নামগুলো আরেকবার বল। গৌরব, সৌরভ, রাজদীপ, সাহেব, রাজদীপ, আর সাহেব, অর্জুন, গৌরব, রাজদীপ, সাহেব, সৌরভ। আচ্ছা, মানে যেটা এসছে সবাই সমান আমার কাছে। অর্জুনের সঙ্গে দুটো কাজ করেছি বলে অর্জুনে গিয়ে ঠিকই। অফকোর্স। তো লাইফে এমন কোনো ঘটনা আছে যেটা নিয়ে রিগ্রেট করিস? আমি লাইফে কিছু রিগ্রেট করি না। মানে মাঝে মাঝে মনে হয় যে ডিসিশনটা কেন নিচ্ছি সেটাও খুব একটা ভাবি না, কারণ আলটিমেটলি আমিই তো নিয়েছি, তো নিজেকে দোষ দেওয়া হবে, তো সুতরাং খুব একটা বেশি কিছু রিগ্রেট করি না। প্রথম প্রেম কেমন অভিজ্ঞতা ছিল? প্রথম প্রেম হচ্ছে আমি যেখানে থাকতাম ছোটোবেলায় লিডুয়া, তো ক্লাস 7, তখন প্রেমটা কি আমি একটু লেটে সব কিছু বুঝতাম, মানে লাইক আমি লেটে বুঝতে শুরু করেছি প্রেম কি জিনিস হয়, বাট যেটা হয় আর কি ভাল লাগে বেশ। একটা আমার থেকে 1 বছরের বড় ছিল মোস্ট প্রবাবলি, আমাদের পাশেই ফুটবল গ্রাউন্ড ছিল একটা বড়, খেলতে আসতো বিকেলবেলা, আমি জানলার ধারে ভাই আর আমি খেলছি হয়তো পাশ থেকে ওই যে ওটা যদি প্রেম বলিস প্রেম, নাহলে আমি প্রেম এখন কাউকে প্রেম করছিস? কলেজে প্রেম করেছি। এখনকার প্রেম নয়, এগুলো নিয়ে আমি কোথাও কথা বলিনি, তুই এক্সেপশনাল কিছু ভাববি না, কারণ বরাবর চেয়েছি কাজের উপর ফোকাস থাক। ভগবানে বিশ্বাস করিস? বাড়াবাড়ি করি না, বিশ্বাস করি। তো ভগবানকে যদি বলি যে 3টে বর এই মুহূর্তে তুই ভগবানের কাছ থেকে চা কি নিবি, বর দিও না আমাকে। তাহলে কি দেবে? বর দাও, বর দিও না। এখন যেরকম ভাবে অডিয়েন্স নিচ্ছে, 5 বছর বাদেও বা সেরকম ভাবে নেয়, বা 10 বছর বাদেও ভাবে সেই ইয়েটা পাই। এই যা সিচুয়েশন আমাদের এখন, সবাই সুস্থ থাক। তোকে যদি আজকে আমি টাইম মেশিনে বসিয়ে দিই এবং আজ থেকে তুই 10 বছর আগে নিয়ে চলে যাই, তুই জীবনের এমন কোনো ঘটনা আছে যেটাকে চেঞ্জ করতে চাইবি? আর সেকেন্ড, তখন কি অভিনেত্রী হতে চাইবিস? তুই একটুকে বললাম রিগ্রেট করি না, সুতরাং চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ যা হয়েছে ভালো হয়েছে, তার জন্যই এখানে এসেছি। আর তো কোনোদিন ভাবিনি আমি যে অভিনেত্রী হবো, দুঃস্বপ্নেও আসেনি। লাইক আমি স্কুলে কখনো ড্রামা করিনি, বুঝতে পারছিস, আমি এতখানি আর কি শাই ছিলাম। আর এমনি যখন মন খারাপ থাকে বা ধর এরকম ফেস চলছে, সেই সময় কি এরকম কোনো সিনেমা আছে যে সিনেমাটা দেখলে মন ভালো হয়ে যায়? অনেক সিনেমা আছে, আমি ইশক দেখি, আচ্ছা। আর খুব মজা লাগে। আমি ভূতনাথ দেখি আবার কাঁদিও, মানে সেটাও ভালো লাগে, এই জন্য ইমোশনাল। আরও অনেক কিছু, আমি মাঝে মাঝে নিজের কাজগুলো দেখি, আচ্ছা। সেটা ভালো লাগে, বেশ খুঁজে বের করি, এ বাবা এখানটা খুব খারাপ। আর না, অ্যাকচুয়ালি অনেক কিছুই দেখি, মানে আমি নেটফ্লিক্সে ঢুকে এরকম অনেক জিনিস আছে যেগুলো নর্মালি নেটফ্লিক্স যারা দেখেন তারা দেখেন না, তো সেই রিজেক্টেড জিনিসগুলো আমি দেখি, খুব মজার জিনিস, আমার খুব ভালো লাগে। তোর ব্যাগে এমন 3টে জিনিস আছে যে 3টে জিনিস থাকলে তোর মন ভালো হয়ে যায়? যে 3টে জিনিস ব্যাগে থাকলে সবসময় ভালো তুই ক্যারি করতে চাস যেটা? এখন তো স্যানিটাইজার, ওটা ছাড়া তো এখন চলবে না। লিপ বাম ভীষণ দরকার। এই লকডাউনের পর তো সব ব্যাগের, আমি ভেবে দেখলাম যে অ্যাকচুয়ালি ব্যাগে শুধু মাস্ক স্যানিটাইজার ছাড়া আর কিছু থাকবেই না, তাহলে কি করে হবে? লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই লকডাউনে প্রচুর ইম্পর্টেন্ট কিছু পার্সোনালিটি আমাদের ছেড়ে চলে গেছে, যার মধ্যে সবথেকে দুঃখজনক সুশান্ত। এবং সুশান্তের চলে যাওয়ার ফলে, চলে যাওয়াটা যতটা না দুঃখজনক, তারপরে যে কথাগুলো উঠলো, যার মধ্যে সবথেকে যে ওয়ার্ডটা ইম্পর্টেন্ট হয়ে উঠলো, নেপোটিজম। সেই নেপোটিজম ফেস করেছিস তুই কখনো নিজে? নেপোটিজম, দেখ আমি যাদের নাম নিয়েছি একটু আগে, লাইক নাম্বার 1-এ অর্জুনকে রেখেছি, তার আগে আমি আবিরটাকে নিয়ে কথা বললাম, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাই ফিল্মি ব্যাকগ্রাউন্ড। তো আমি সত্যি বলতে নেপোটিজমটা তো মানে আমাকে বুঝতেই দেওয়া হয়নি যে আমি বাইরে থেকে এসেছি বা আমি আউটসাইডার। আমি যাদের সঙ্গে কাজ করেছি তারা মোটামুটি ইন্ডাস্ট্রির সবাই, এবং অনেকেই আছে নয় যাদের নাম নিলাম, পাওলিদি, সৈনী, যারা আছে তারা তো সবাই আউটসাইডার। তো আমার মনে হয় না আমি বলিউডের কথা বলতে পারছি না, কারণ ইটস আ হিউজ ইন্ডাস্ট্রি। ডেফিনেটলি আমার যেটা মনে হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর লোকজন আছে, ম্যাক্সিমামটাই আউটসাইডার, কিন্তু দেখবি ভেবে। তো একটা দুটো চান্স দেওয়া নেপোটিজমের ফলে হতে পারে, যে আমার চেনা, আমার ছেলে, আমার বোনের ছেলে হতেই পারে। চান্স দেওয়া বা ওই
লঞ্চ করা অবধি ঠিক আছে, সেটা মেনটেন করা, আমি তোকে বললাম না প্রথমে এই যে টিকে থাকার স্ট্রাগলটা ওদেরকেও করতে হয়, সুতরাং অডিয়েন্স যদি পছন্দ না করে তাহলে কিন্তু ওরাও টিকে থাকবে না। আমাদের এখানে নেপোটিজমটা আমি তো দেখতে পাইনি সেরকমভাবে, গ্রুপিজম ফেভারিটিজম ভীষণভাবে অ্যাক্টিং, যেটা সব থেকে বেশি ডেঞ্জারাস। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দারুণ আড্ডা দিলাম তোর সাথে, এবং তোর সাথে আড্ডা দিয়ে আমার যেটা ভালো একটা অভিজ্ঞতা হলো সেটা হচ্ছে কি যে নিপাট আড্ডা। এবার লাস্ট তোকে এবার রেডি। তো লাস্ট টুকুর কাছ থেকে যেটা আমি চাই সেটা হচ্ছে যে টুকু টকবক শুভর সমস্ত দর্শকদের যদি একটা মেসেজ দেয়। কি মেসেজ দেবো নতুন করে, কারণ টকবক শুভর যারা অডিয়েন্স থাকবে তারা তো অলরেডি সব এপিসোড দেখে ফেলেছে বা দেখবে, এইভাবেই কন্টিনিউ করুক। গুড লাক টু ইউ অ্যান্ড ইয়োর চ্যানেল। আচ্ছা, শেষে অনুশ্রী যেহেতু সবসময় আমার সমস্ত কিছু থাকে, তো আমার যে বন্ধুরা আমাদের সাথে আড্ডা মারতে আসছে তো তাদের জন্য আমি খুলবো, তুই কেন খুলছিস? থ্যাংক ইউ। বললাম না এখন সব ব্যাগেও মাস্ক, এখন সর্বত্র মাস্ক, এখন গিফট আইটেমও মাস্ক। এখন মানে থ্যাংক ইউ অনুশ্রী। খুব ভালো একটা আড্ডা আমরা আবার মারলাম, আর নেক্সট এপিসোডে আমার আরেক বন্ধুর সাথে আসবো আড্ডা মারতে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এপিসোডটা দেখার পর কেমন লাগলো সেই কমেন্টটা জানাবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যেভাবে ঈশাকে আপনারা ভালোবেসে যাচ্ছেন ভালোবাসতে থাকুন, ওর ভালো ভালো কাজ দেখতে থাকুন। ঈশাকে অনেক অনেক গুড উইশেস ফর হার ফিউচার, কারণ প্রচুর প্ল্যানিং শুনলাম ও যেভাবে নিজেকে দেখতে চাইছে 10 বছরে। তো আমরা সবাই প্রার্থনা করি ও যেন ওর জায়গাতে পৌঁছতে পারে এবং আরো ভালো কাজ করে। থ্যাংক ইউ।